নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আমি শাশ্বতী দাস। আজকের বিশেষ খবরগুলি হলো: হাওড়া বর্ধমান কর্ড লাইনের ধারে পাঁচিল তুলল রেল, সুরক্ষায় তৈরি হলো বেড়া। ইলিশ সেভাবে উঠছে না, তবে কৈভোলা সেই দুঃখ পুষিয়ে দিল অনেকটাই। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত দিল্লিতে মোদির দরবারে। মার খেয়ে কান্না খানাকুল পঞ্চায়েত সমিতির সদস্যের, কোন্দল তৃণমূলে। দক্ষিণে বিক্ষিপ্ত বর্ষণেরই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। গৃহস্থের এলপিজি সিলিন্ডার বাণিজ্যিক কাজে ব্যবহার আটকাতে আধার নম্বর এবং বায়োমেট্রিক। এবারে আসছি বিস্তারিত খবরে। মার খেয়ে কান্না খানাকুল পঞ্চায়েত সমিতির সদস্যের, কোন্দল তৃণমূলে। খানাকুল পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করেছিল তৃণমূল। তখন থেকে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক গোষ্ঠীর সঙ্গে তৃণমূল সভাপতি দীপেন মাইতি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তেজনা হুগলির খানাকুল পঞ্চায়েত সমিতিতে। পঞ্চায়েত সমিতির মহিলা সমিতির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল দলেরই কয়েকজনের বিরুদ্ধে। পঞ্চায়েত সমিতির বেশ কয়েকজন সদস্যকে মারধর করা হয় বলেও অভিযোগ। সোমবার তৃণমূলের দুই পক্ষের জমায়েত থেকে উত্তেজনা ছড়ায় পঞ্চায়েত সমিতির অফিসের বাইরে। জমায়েত এড়াতে লাঠি উঁচিয়ে পুলিশকে তাড়া করতে দেখা যায়। খানাকুল পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করেছিল তৃণমূল। তারপর থেকেই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক ওরফে রাঙা গোষ্ঠীর সঙ্গে খানাকুল ব্লকের তৃণমূল সভাপতি দীপেন মাইতি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর আগে দীপেনের অনুগামীদের মধ্যে বেশ কয়েকজন কর্মাধ্যক্ষ এবং পঞ্চায়েত সমিতির সদস্য পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে পঞ্চায়েতের সমিতির সভাপতি শম্পা মাইতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি ভেঙে যাওয়ার উপক্রম হয়। পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি টিকিয়ে রেখে একাধিপত্য ধরে রাখতে মরিয়া নইমুল ওরফে রাঙ্গা গোষ্ঠী। বিষয়টিকে কেন্দ্র করে খানাকুল পঞ্চায়েত সমিতির একটি বৈঠক ডাকা হয়। তখনই উত্তেজনা ছড়ায়। সংঘর্ষে পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পার মাথা ফাটে। পঞ্চায়েত সমিতির কার্যালয়ের বাইরে দুই গোষ্ঠীর কয়েকশো লোক জমায়েত হন। স্লোগান পাল্টা স্লোগান শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে বেগ পেতে হয় পুলিশকে। দক্ষিণে বিক্ষিপ্ত বর্ষবরণের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। কাল সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। কোথাও কোথাও বৃষ্টি হয়েছে, তবে তা ক্ষণিকের জন্য। বেলা বাড়লেও রোদের তেজ তেমন নেই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া প্রায় একই থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে কোথাও সতর্কতা নেই। কলকাতায় আকাশ মেঘলা থাকতে পারে, কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। রবিবার পর্যন্ত আবহাওয়া পরিবর্তনে তেমন সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গের মানুষের জন্য সুখবর শোনালো হাওয়া অফিস। জানা গিয়েছে, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে কোনো সতর্কতা থাকছে না। কমবে বৃষ্টির পরিমাণ, তবে সোমবার উত্তরবঙ্গের সব জেলার জন্যই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত দিল্লিতে মোদির দরবারে। দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জেল থেকে জামিনে মুক্তির পরে গত 4 জুলাই তৃতীয়বার ঝাড়খণ্ডের জেএমএম কংগ্রেস আরজেডি জোট সরকারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন হেমন্ত। তারপরে সোমবারই প্রধানমন্ত্রীর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হলো। ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের তদন্তের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গত সপ্তাহেই হেমন্তের জামিন বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। এই পরিস্থিতিতে মোদির সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। যদিও জেএমএম প্রতিষ্ঠাতা শিবু সোরেনের পুত্র হেমন্ত সোমবার এক্স হ্যান্ডেলে মোদির সঙ্গে তার ছবি পোস্ট করে লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হলো। প্রসঙ্গত, 31 জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় জেএমএম নেতা হেমন্তকে গ্রেফতার করেছিল ইডি। গ্রেফতারের আগে মুখ্যমন্ত্রীত্বে ইস্তফা দিয়েছিলেন তিনি। এরপরে গত 13 মে বেআইনি আর্থিক লেনদেনে প্রতিরোধ আইন সংক্রান্ত রাঁচির বিশেষ আদালত হেমন্তের জামিনের আবেদন খারিজ করেছিল। তারপরে ঝাড়খণ্ড হাইকোর্ট জামিনের আবেদন জানিয়েছিলেন। গৃহস্থের এলপিজি সিলিন্ডার বাণিজ্যিক কাজে ব্যবহার আটকাতে আধার নম্বর এবং বায়োমেট্রিক। গৃহস্থের রান্নার এলপিজি গ্যাস বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল দীর্ঘদিন ধরে। সেই অভিযোগের সুরাহা করতে গ্রাহকদের আধার কার্ড নম্বর ও বায়োমেট্রিক যুক্ত করার কাজ শুরু করেছে পেট্রোলিয়াম মন্ত্রক। এই ধরনের অভিযোগ বৃদ্ধি পাওয়ার প্রবণতার কারণ হিসেবে নজরদারির অভাবকেই দায়ী করছেন এলপিজি ডিস্ট্রিবিউটররা। তাদের বক্তব্য, পেট্রোলিয়াম মন্ত্রক ডিজেল, পেট্রোল বা এলপিজি বরাদ্দ করে ঠিকই,
কিন্তু সেই বরাদ্দ কোনো রাজ্যে কিভাবে ব্যবহার করা হচ্ছে তার উপরে কোনো নজরদারি নেই। তাই গৃহস্থলীর জন্য বরাদ্দ এলপিজি বাণিজ্যিক ক্ষেত্রে যত্রযত্র ব্যবহার করা হচ্ছে। ওই অভিযোগের কারণে গ্রাহকদের আধার কার্ড নম্বর সহ বায়োমেট্রিক যুক্ত করার কাজ হচ্ছে। সব তথ্য হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করবে পেট্রোলিয়াম মন্ত্রক। যদিও ভর্তুকি পাওয়া উপভোক্তাদের এমনিতেই এলপিজি সংযোগের সঙ্গে আধার সংযুক্ত রয়েছে, তবে এলপিজির ব্যবহার কোথায় কিভাবে হচ্ছে তা কৌশলে জানতেই তার সঙ্গে বায়োমেট্রিক যুক্ত করা হচ্ছে। যাবতীয় তথ্য হাতে এলে প্রযুক্তি কাজে লাগিয়ে তা জানা অনেক সহজ হবে। তবে কোনো গ্রাহক যদি সিলিন্ডার পিছু 19 টাকা ভর্তুকি ছেড়ে দেন, তাহলে সংশ্লিষ্ট গ্রাহকের বায়োমেট্রিক করানো বাধ্যতামূলক নয় বললেই অনেকে জানিয়েছেন। কিন্তু পেট্রোলিয়াম মন্ত্রকের ইঙ্গিত বোঝার পরেই ডিস্ট্রিবিউটররা নিজ উদ্যোগে গ্রাহকদের এলপিজি গ্যাস সংযোগের সঙ্গে বায়োমেট্রিক যুক্ত করার জন্য ডেকে পাঠাচ্ছেন। তাদের একাংশের বক্তব্য, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এলপিজি সংযোগ রয়েছে, কিন্তু যার নামে সংযোগ তিনি হয়তো বেঁচে নেই। সেই তথ্য বা নথি তাদের কাছে সংশ্লিষ্ট ব্যক্তি পরিবারের লোকেরা জমা দেননি। তার মধ্যে বেশ কিছু সিলিন্ডার বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। সেসব খতিয়ে দেখতে গ্রাহকদের ডেকে বায়োমেট্রিক করানো হচ্ছে। গত 9 জুলাই নিজের এক্স হ্যান্ডেলে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী বলেছেন, তেল বিপণন সংস্থাগুলি এলপিজি গ্রাহকদের জন্য ইকেওয়াইসি আধার যাচাইকরণের উদ্যোগ নিচ্ছে, যাতে ভুয়ো গ্রাহকদের ছাঁটাই করা যায়। এমন এলপিজি সিলিন্ডার সংযোগ সাধারণ গ্রাহকদের নামে নেওয়া আছে। যে সিলিন্ডারগুলি ব্যবহার করা হচ্ছে কোনো বাণিজ্যিক কাজে, গত 8 মাস ধরে এই কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি। ব্যক্তিগত এলপিজি গ্যাস বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করে ধরা পড়লে সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে পেট্রোলিয়াম মন্ত্রক। তবে ওই পোস্টে পেট্রোলিয়াম মন্ত্রী জানিয়েছিলেন, রান্নার গ্যাসের আধার কার্ড নম্বর সংযুক্তির কোনো সময়সীমা নেই। যে কেউ এলপিজি ডিস্ট্রিবিউটর অফিসে গিয়ে তা করতেই পারেন, কিংবা তেল সংস্থাগুলির অ্যাপের মাধ্যমেও আধার সংযোগ করতে পারেন। বাড়িতে সিলিন্ডার দিতে আসা কর্মীদের থেকেও করাতে পারেন। তবে আধারের সঙ্গে বায়োমেট্রিক যুক্ত করার ক্ষেত্রে এলপিজি ডিস্ট্রিবিউটরের কাছে যেতেই হবে। ইলিশ সেভাবে উঠছে না, তবে কৈভোলা সেই দুঃখ পুষিয়ে দিল অনেকটাই। সমুদ্র থেকে পাড়ি তুলতেই দেখা গেল বিরাট আকারের কৈভোলা। দীঘায় একেবারে হইচই কাণ্ড। বিরাট মাছ ধরা পড়ল দীঘার সমুদ্রে। মাছটির ওজন প্রায় 2 কুইন্টাল। দীঘার মোহনায় এই মাছকে ঘিরে একেবারে হইচই পড়ে যায়। গোটা এলাকায় রটে যায় এই কৈভোলা ধরার খবর। এদিকে এরপর মাছ বিক্রি করার জন্য হাঁকডাক শুরু হয়। প্রায় 72,000 টাকায় এই মাছ বিক্রি করা হয়। মৎস্যজীবীরা এই মাছ বিক্রি করে অত্যন্ত খুশি। এখনও ইলিশ সেভাবে উঠছে না জালে। এর জেরে স্বাভাবিকভাবেই মন খারাপ ছিল মৎস্যজীবীদের, কিন্তু তার মাঝেই জেলে উঠল বিশাল সাইজের কৈভোলা। আর এই মাছ দেখে একেবারে চমকে উঠলেন মৎস্যজীবীরা। ওড়িশার একটি ট্রলারে এই মাছটি ধরা পড়ে বলে খবর। ভুবনচন্দ্র বেড়ার মাছের আড়তে এই মাছটি বিক্রি করা হয়। নিলামে ক্রমশ দাম উঠতে থাকে মাছটির। অবশেষে মাছটির দাম ওঠে 72,000 টাকা। হাওড়া বর্ধমান কর্ড লাইনের ধারে পাঁচিল তুলল রেল, সুরক্ষায় তৈরি হলো বেড়া। রেল লাইনের ধার বরাবর টানা পাঁচিল। হাওড়া বর্ধমান কর্ড লাইনে একেবারে অভিনব উদ্যোগ রেলের। ইতিমধ্যেই সেই পাঁচিল নির্মাণ সম্পূর্ণ করা হয়েছে। 4টি পাশাপাশি রেল লাইন, সেই রেল লাইন থেকে কিছুটা অংশ ছেড়ে দিয়ে তৈরি করা হয়েছে সেই পাঁচিল। আপ ও ডাউন দুদিকেই এই ধরনের পাঁচিল করা হয়েছে। এর জেরে সুরক্ষিত থাকবে রেল লাইন। ট্রেন চালানোর ক্ষেত্রে সমস্যা অনেকটাই কমবে। দ্রুতগতিতে ট্রেন যাতায়াত করতে পারবে। রেল লাইনের ওপর বাইরে থেকে কিছু উঠে আসতে পারবে না। রেল লাইনের ধারে তৈরি করা হয়েছে কংক্রিটের পাঁচিল। একেবারে মেপে রেলের জায়গার ভেতর তৈরি হয়েছে এই পাঁচিল। এর ফলে রেলের জায়গা জবরদখল হওয়ার সম্ভাবনা অনেকটা কমবে। সব মিলে সুরক্ষিত থাকবে রেল লাইন।